9ই আগস্ট শহীদ দিবস স্মরণে যুবলীগের আয়োজনে নজরুল শতবার্ষিকী সদনে অনুষ্ঠিত হয় এক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদ দিবস স্মরণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সরল দেব, এশিয়াটিক সোসাইটির সদস্য পূরবী রায় প্রমুখ। নেতাজি বলেছিলেন কোনো ভাওতা দেন রণাঙ্গনে দাঁড়িয়ে আজাদিন বাহিনীর সেনানীদের কাছে একটি কথাই তিনি বলেছিলেন, রক্ত দাও স্বাধীনতা। তত বুঝতে পারছেন ব্রিটিশ তত তাকে নাম দিচ্ছে নাম্বার 1 এনিমি। এরকম করতে করতে সুভাষকে ব্রিটিশ নেতাজি সুভাষচন্দ্রের জীবনী সম্পর্কে পূরবী রায় বহু তথ্য দর্শকদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠিত হয় গণসঙ্গীত। তিনি কোনো গানের শিক্ষক নন, গান শেখেনও না, অথচ গানের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। আর এই ভালোবাসার তাগিদেই অর্জন করেছেন বিস্তর ও বিচিত্র অভিজ্ঞতা। সঙ্গীতপ্রেমী বিনয় বণিককে নিয়ে আমাদের একটি প্রতিবেদন। সেই 1964 সালে পূর্ব বাংলা থেকে আসা, পরিবার আগরতলায় থাকলেও সঙ্গীতের টানে একাই থাকেন সোদপুরে। গানকে ভালোবেসে সংসার পর্যন্ত পাতেননি। সরকারি উচ্চপদস্থ কর্মচারী হিসেবে চাকরি করলেও সঙ্গীতের টানে চাকরি ছাড়েন 1999 সালে। এখনও প্রতি মাসে বাড়িতে নিজস্ব খরচায় উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান করেন। সঙ্গীত যেহেতু ভালোবাসি, আমার ভালোবাসার জিনিস অনেক মানুষের মধ্যে, বেশি মানুষের মধ্যে যাদেরকে আমি ভালোবাসি, মানুষ সবাইকে আমি ভালোবাসি এ কথাটা বলতে পারি। সবার মধ্যে আমার ভালোবাসার জিনিস ছড়িয়ে দেব, এই উদ্দেশ্য নিয়ে আমি সঙ্গীতের আসর প্রতি মাসের শেষ সপ্তাহের শনি অথবা রোববার এই ঘরে সঙ্গীতের আসর করি এবং সেই আসরে পুরোটাই শাস্ত্রীয় সঙ্গীত। 2000 সাল থেকে অনুষ্ঠান করেন বাৎসরিকও। প্রতি বছরেই একটা বার্ষিক অনুষ্ঠান করি। এখানকার স্থানীয় পানিহাটি লোক সংস্কৃতি ভবন বলতে একটি ভবন আছে, সেখানে প্রেক্ষাগৃহে 1140টা সিট আছে, সেখানে আমি ওটা ভাড়া করে প্রোগ্রাম করি। যে অনুষ্ঠানটা করছেন মূলত শাস্ত্রীয় সঙ্গীতের ওপর, তো শাস্ত্রীয় সঙ্গীতটাকে উদ্দেশ্য করে কেন অনুষ্ঠান করছেন? কারণ আমি এইটুকুন জানি, শাস্ত্রীয় সঙ্গীত শাশ্বত, এটা চিরকাল বেঁচে থাকবে এবং শাস্ত্রীয় সঙ্গীত দিয়েই বাকি সমস্ত সঙ্গীতগুলো এসছে। আপনি কি মনে করেন যে বর্তমান দিনে শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয়তায় কি কোনো ভাটা পড়েছে? আমার তো মনে হয় কিছুটা ভাটা পড়েছে, তবে এর ভবিষ্যৎ ভালোই। একটা কথা বলি, যে যারা সঙ্গীত বিষয়ে পারদর্শী নয় বা সঙ্গীতের ক্ষেত্রে তেমন অভিজ্ঞতা নেই, তাদের কাছে মনে হয় না বা সাধারণ মানুষের কাছে মনে হয় না যে শাস্ত্রীয় সঙ্গীতটা একটু বোঝার বিষয় কঠিন, সেই জন্যই হয়তো শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয়তাটায় ভাটা পড়েছে? হ্যাঁ, কথাটা আংশিক সত্য, তবে আমার মনে হয় শাস্ত্রীয় সঙ্গীত বুঝবার খুব বেশি প্রয়োজন হয় না। যথার্থ শাস্ত্রীয় সঙ্গীত যদি হয়, যন্ত্রসঙ্গীতই হোক আর নাচই হোক আর কণ্ঠসঙ্গীতই হোক, যথার্থ ভালো উৎকৃষ্ট মানের সঙ্গীত যখনই হবে, তখন যে কোনো মানুষ তারা বুঝতে হবে না, আনন্দ ঠিকই পাবে। তা না হলে পশু পক্ষী থেকে ধরে শিশু পর্যন্ত ভালো সঙ্গীত হলে পরে হাততালি দিয়ে নাচে এবং পশু পক্ষীও সেই আনন্দ উপভোগ করে। অনুষ্ঠানের জন্য তৈরি করেছেন বাড়িতে একটি মঞ্চ। বাড়িতে রয়েছে ক্যাসেটের বহু সংগ্রহ। গানের প্রতি তার রয়েছে আলাদা একটা নেশা। জন্মলগ্ন থেকেই সঙ্গীতটা চলে আসে তার মধ্য দিয়ে, আমার এটাই ধারণা। সেই দিক থেকে বলতে গেলে আমার ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরাগ। তবে একটা কথা, সব মানুষই শিল্পী হয় না, কারণ শিল্পী হতে গেলে সাধনার দরকার হয়। সেই সাধনা আমার ছিল না, সেই জন্য আমি শিল্পী হতে পারিনি, কিন্তু সঙ্গীত প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। বাড়িতে অনুষ্ঠিত বিভিন্ন সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান তিনি নিজে ভিডিও রেকর্ডিং করেন ও নিজেই সম্পাদনা করে উপহার দেন সেই সব শিল্পীদের। সংসারের কাজকর্ম বাদ দিয়ে বাকি সময়টা কাটান বই পড়ে কিংবা সঙ্গীত নিয়ে। জীবনের বাকি দিনগুলোতে এই সঙ্গীতকেই সাথী হিসেবে নিতে চান। ক্যাসেট সংগ্রহ করেছেন, তো কি বিষয় মাথা রেখে এই সংগ্রহটা করছেন? মানে অনেক জিনিস দেখা গেছে যে অনেক দিন পরে সেগুলো হারিয়ে যায় এবং তাদের কথা মনে রাখা হয় ঠিকই, কিন্তু তাদের কোনো প্রামাণ্য কোনো কিছু দেওয়া যেতে পারে না। সেই জন্যে আমি এইভাবেই সংগ্রহ করতে যাচ্ছি, যাতে
আজকে থেকে 50 বছর 100 বছর পরেও যদি কেউ ইয়ে হয়, এবং সেগুলোকে আমি সিডি করে রাখবো, যেগুলো ক্যাসেট ফর্মে আছে, সেগুলো করে রাখলে পরে অনেক দিন স্থায়ী হবে এবং বলতে পারবে যে না অমুক শিল্পী এই রকম গান করেছিলেন, এই রকম বাজিয়েছিলেন। ভবিষ্যতে তার একটাই লক্ষ্য, একটা উচ্চাঙ্গ সঙ্গীতের ভালো বিদ্যালয় করা, যেখানে বহু দূর দূরান্ত থেকে আসা সঙ্গীতপ্রেমী সঙ্গীত শিক্ষা গ্রহণ করতে পারবে। আমার ইচ্ছা আছে যদি সম্ভব হয় আমি একটা সঙ্গীতের স্কুল করব। এই নর্থ ক্যালকাটাতে কোনো ভালো স্কুল নেই যেখানে সঙ্গীত শিখতে পারে ছেলেমেয়েরা। ছোট ছেলে মেয়েদের নিয়ে শিখতে গেলে তারা ধরুন শান্তিপুর থেকে, রানাঘাট থেকে যদি কলকাতায় আসতে হয় তাদেরকে 2 দিনের সময় নিয়ে আসতে হবে এবং তার বাবা মা সঙ্গে আসতে হবে। এসে 2 দিন কাটাতে হবে, 1000 টাকার উপরে খরচ করতে হবে নামি দামি কোনো শিল্পীর কাছে যদি তার শিক্ষার ব্যবস্থা করে। সেই জিনিসটা আমি ভাবছি এই রকম জায়গায় যদি করা যায় তাহলে, এবং সেই জায়গায় শুধু একজন নিয়ে নয়, আমি 2-1 জনের সঙ্গে আলাপ করেছি, তারা অত্যন্ত মহানুভব, তারা ইচ্ছা প্রকাশ করেছেন আমি এরকম একটা বিদ্যালয় স্থাপন করলে পরে তারা যথেষ্ট সহায়তা করবেন। মাসে অন্তত 1 দিন করে ওরা শিখাতে আসবেন। যাসরে ভাটি গাবাইয়া আমার ভাই ধন রে কয়ো নাগর নিত বলা তোরা কে যাস।